আব্দুল হান্নান মাসুদ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছেন। প্রথম প্রশ্ন, আপনি কোনটার খপ্পরে পড়েছেন, ক্রেডিট দলবাজি নাকি কোরামবাজির? উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আর্থিক অস্বচ্ছতার হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান ও নতুন সিভিল সোসাইটি করতে ব্যর্থ হয়েছেন। বলেছেন ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত, তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন। আপনাদের কারণে ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত কিনা? ধন্যবাদ। আসলে মাহফুজ ভাই যে কথাটা বলেছে সেটার সাথে আমরা পুরোপুরি একমত। বিষয়টা এমন না যে শুধুমাত্র আপনার ক্রেডিট দলবাজি কোরামবাজির কারণে ছাত্র সমাজ বিভক্ত হয়েছে। মূলত একটা ইস্টাবলিশমেন্ট ছাত্র সমাজকে বিভক্ত করার জন্য এবং ছাত্র সমাজকে আপনার ইমেজ ধ্বংসের খেলায় মেতেছে, যার কারণে ছাত্র সমাজ বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছে না। এই ক্ষেত্রে আমাদের অনভিজ্ঞতার কথা বলতে পারেন, এই ক্ষেত্রে আমাদের দূরদর্শিতার অভাবের কথা বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন। যে যেমনই ভাবে আমাদের দোষ রয়েছে ঠিক তেমনই ভাবে এই এস্টাবলিশমেন্ট গুলোরও দোষ রয়েছে। মিডিয়াতে আপনার যেভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হচ্ছে, এখানে আমি বলবো মোবাইল সাংবাদিকতা একটা বিষয় রয়েছে, যেখানে আপনার যা ইচ্ছা তাই করা যাচ্ছে, যখন যেটা ইচ্ছে সেটা নিয়ে পোস্ট দেওয়া যাচ্ছে। আমাকে নিয়ে অনেকগুলো পোস্ট হয়েছে, আমি নিজে একবার বিষয়টা নিয়ে নিজেই একটা বড় লেখা লিখেছি, আপনারাও নিউজ করেছেন দেখেছি। বিষয়টা এমন যে আমি আজ থেকে হয়তো এক সপ্তাহ আগে সচিবালয়ে গিয়েছি, আজকে পোস্ট দিয়ে দিয়েছে যে একজন স্বনামধন্য ব্যক্তি পোস্ট দিয়ে দিয়েছে আজকে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে সুপারিশ করতেছিল হান্নান মাসুদ এইভাবে ছবি তুলতেছিলাম, বসে বসে একটা ফেসবুক রুমে বসে করতেছিলাম, মোবাইল টিপতেছিলাম। তো বিষয়টা এমন, যখন কোনো একটা ইস্যু আসবে তখন সেই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের উপর দোষটা বাড়তানো হবে। অথচ আমি আজকে সকাল থেকে এই পাঞ্জাবি পরে অফিস করেছি, বাইরে গিয়েছি, আমি কেউ হেলিকপ্টারের সিট ফাঁকা উঠে গেছে, দাদার টাকায় শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছে, জামাতপন্থী ব্যবসায়ীর গাড়িতে উঠেছে কেউ, সেটা হয়তো আপনি, বিভিন্ন শিল্পপতির দেওয়া অর্থ নিয়ে ইফতার পার্টি করেছে। এসব তো এস্টাবলিশমেন্ট তো এগুলো করতে বলেনি আপনাদের। আমি এই জায়গাগুলোতে আমি তো বলছি যে আমাদের কিছু অনভিজ্ঞতার অভাব রয়েছে, দূরদর্শিতার অভাব রয়েছে, কিন্তু আমরা যে জায়গায় স্বচ্ছতা প্রদর্শন করতে যাই সেই স্বচ্ছতাটাকে এমনভাবে উপস্থাপন করা মনে হয় যেন এটা অপরাধ হয়ে গিয়েছে। কেন আমি কি একজন ব্যবসায়ীর গাড়ি ব্যবহার করতে পারি না? যেমন আমাকে একটা গাড়ি নিয়ে এতগুলা প্রশ্ন করা হচ্ছে, কিন্তু অন্য ছোট ছোট আরো রাজনৈতিক দল হয়েছে, নতুন রাজনৈতিক দল রয়েছে, তারা সকলেই গাড়ি ব্যবহার করতেছে, সেটা নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নেই। সেই জায়গায় এত বেশি লেখালেখি হচ্ছে, তখন আমাকে বাধ্য করা হচ্ছে যে মিডিয়ার সামনে বলা আসলে গাড়িটা কার। যখন আমি বলছি যে গাড়িটা অমুকের, ঠিক মতো বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, তখন এটা অমুকের কিনা সেটা না দেখে সেটা আসছে অমুকের গাড়িতে কেন উঠেছেন। তাহলে কি আমি কি রিক্সায় চড়ে যেতাম নাকি পায়ে হেঁটে যেতাম, সেটা নিয়েও কোশ্চেন রয়েছে। আমাকে কি এখন আপনি যেমন ধরুন হাসনাত ভাইয়ের উপর যে এরকম হামলা হয়েছে, আমার উপরও হামলা হয়েছে কয়েকবার, আমরা তো এগুলো শিকার হচ্ছি। সেদিন যদি হাসনাত ভাই যদি গাড়িতে না থেকে যদি রিক্সায় চড়তেন তাহলে কি হতো? হাসনাত ভাইকে হয়তো আমরা এখন জীবিত পেতাম না, তাকে যেভাবে গাড়ির উপর কোপানো হয়েছে। ঠিক একইভাবে আপনি আমাদেরকে রাস্তায় হাঁটতে গেলে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি হাঁটতেছেন কেন, আপনি এইভাবে হাঁটলে তো আপনার নিরাপত্তাহীনতা। যদি রিক্সায় চড়তে যায়, ভাই আপনি রিক্সায় কেন, রিক্সাওয়ালা কোশ্চেন করে যে ভাই এভাবে তো আপনারা তো জীবন হুমকির মুখে ফেলছেন। যখন আবার আমরা তো সব ধরনের চলাচলই করি, আমরা রাস্তার টং দোকানে বসে চা খাই, সেটা কিন্তু আপনারা পোস্ট দিয়ে ভাইরাল করতেছেন। কিন্তু আমরা যদি কোনো ধরনের একটা দোকানে গিয়ে আপনার কোনো ধরনের একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা কফি খাই, সেটা নিয়ে কোশ্চেন যে ওই কফি শপে কেন সে গিয়েছে। আগে আপনি 5ই আগস্টের আগে তো কফিটা খেতেন না, এখন 5ই আগস্টের পরে কফি খাওয়াটা আপনার জন্য অপরাধ হয়ে গেছে। তো আমি তো একই কথা বলি, যাতে 5ই আগস্টের পর তো আপনারা এত কিছু আমাদেরকে নিয়ে ভাবতেনই না, আপনারা আমাদেরকে চিনতেনই না। এখন আপনারা কথায় কথায় পোস্ট দিচ্ছেন বড় বড় সেলিব্রিটিরা, তার মানে 5ই আগস্টের পরে আগের এবং পরের অবস্থান অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং সেটাকে আপনি স্বীকার করে নিতে হবে। আপনি দেখতে হবে যে আসলে আমি কোনো অপরাধমূলক কাজ করছি কিনা, কোনো অন্যায় তদবির করতেছি না, অন্যায় কারো উপর অত্যাচার করতেছি না, সেটা নিয়ে আপনারা বড় বড় নিউজ করেন, বড় বড় লেখালেখি করেন, কিন্তু সেটা না করে আপনার কান কথা শুনে একটা পোস্ট দিয়ে দিচ্ছেন। পরবর্তীতে যখন বুঝতে পারতেছেন, আমি একটু 30 সেকেন্ডে শেষ করি, পরে যখন বুঝতে পারো অহরহ পোস্ট দেওয়া হচ্ছে বড় বড় সেলিব্রিটিদের থেকে, যখন বুঝতে পারছে যে এটা ভুল, তখন এটাকে ডিলিট করা হচ্ছে। কিন্তু তার আগে কয়েক মিলিয়ন লোক দেখে ফেলেছে এবং সেটাকে স্ক্রিনশট করে পরবর্তীতে যখন আমরা কোনো বিষয় প্রতিবাদ করি, তখন সেটাকে আবার আমাদের কমেন্ট বক্সে এটাকে তুলে ধরা হয়। তো আমরা বলছি যে এটা একটা প্রপাগান্ডা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে করে এদেশের মানুষ আর ছাত্র প্রতিনিধি যাদের নেতৃত্বে আপনার অভ্যুত্থান ঘটেছিল তাদের পিছনে এসে না দাঁড়ায়, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তথ্য উপদেষ্টা তার পোস্টে বলেছেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে আছে, কিন্তু অভিযোগ জি। আবু আলম মোহাম্মদ শহীদ খান
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টে তিনি এটাও বলেছেন, ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভর কেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। এস্টাবলিশমেন্টের মধ্যে এমন প্রতিজ্ঞা আপনি দেখেন কিনা? উনি যেহেতু তথ্য উপদেষ্টা এখন এবং উপদেষ্টা মন্ডলীতে আছেন, উনি নিশ্চয়ই তার অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছেন। সুতরাং ওনার কথাটাকে আমি চ্যালেঞ্জ করছি না, উনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন এটা দেখতে হবে। যে হ্যাঁ, এরকম কথা শোনা যায় যে বিভিন্ন পদায়ন বা পদোন্নতি অথবা কোথায় কাকে নেওয়া হবে সে বিষয়ে রাজনৈতিক দলের কিছু প্রভাব হয়তো কাজ করে। কিন্তু দিন শেষে কথাটা হলো কি, যে আপনি তো উপদেষ্টা পরিষদ, ধরেন ডেপুটি কমিশনারের পোস্টিং যদি হয়, এটা প্রধান উপদেষ্টার অনুমোদন লাগে। কারো যদি জয়েন্ট সেক্রেটারি নেব, যত পোস্টিং হবে এবং কোনো জায়গার যে প্রধান যিনি আছেন তাদের প্রত্যেকটা পোস্টিংয়ে প্রধান উপদেষ্টার স্বাক্ষর লাগবে। প্রধান উপদেষ্টার সাথে কারা কাজ করছেন, এবং এটাও তো আমরা জানি যে আগেই এটা তো ডিক্লেয়ার্ড পলিসি গভর্নমেন্টের, যে প্রত্যেক উপদেষ্টার সাথে ছাত্ররা আছেন কয়েকজন, তো কয়েকজন ছাত্র থাকেন, ছাত্র প্রতিনিধি, বা আপনি বলতে পারেন যে যারা আন্দোলনে ছিল তারা থাকেন উপদেষ্টাকে সহায়তা করার জন্য। তাহলে যেসব সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্তর দায়িত্ব কিন্তু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর। তো সেখানে উনি তো উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে উনি উপদেষ্টা মণ্ডলী, মানে এখন যেহেতু বিরোধী দল নেই, একটু আগে তুষার বলছিলেন না যে একটা নির্বাচিত সরকার নেই, বিরোধী দলও নাই, তো এইসব আলাপ আলোচনা কিভাবে হবে? ভারতে যেভাবে সবার সাথে আলোচনা হয়েছে, তো এখন কি উনি উপদেষ্টা পরিষদের মধ্যে উনি বিরোধী দলের ভূমিকাটা পালন করার চেষ্টা করছেন কিনা সেটা উনাকে জিজ্ঞাসা করতে হবে। তারপর তো উনি বলেছেন যে তারা এই কর্তৃত্বের ভাগ চান। হ্যাঁ, আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি না মেধা, এখানে যে এই যে ভাগ চাওয়া, কর্তৃত্ব যেটা আছে, যেভাবে সরকার চলবে, সরকার তারা মাত্র 2জন বা 3জন আছেন, তাদের সেভাবে তারা সরকারকে সহায়তা করতে পারছেন না, এভাবে বলেনি, বলছেন তারা প্রভাব বিস্তার করতে পারছেন না। ওনার প্রতিনিধিত্ব বাড়ানো, ভাগ চান তারা, না ভাগ দিতে হবে। এই যে ভাগ চাওয়া, এইভাবে তো সরকার চলবে না। আসলে সরকারকে কিভাবে চলতে হবে এমন যদি বলেন দুইটা দল বা যারা বাইরে ছিল ওদের উপর দোষ চাপিয়ে দেন, তাহলে তো হবে না। আপনি সরকার চালাচ্ছেন, আপনাকে সরকার ঠিক মতো চালাতে হবে, আর ঠিক মতো চালাতে না পারলে আপনাকে স্বীকার করতে হবে আমি চালাতে পারছি না। এই একটু যারা রাজনীতিতে আছেন তারা বললেন না যে আমরা তো ছিলাম তখন এইসব হয়েছে, তখন দায়িত্ব তো তাদের সময় তো এইসব হচ্ছে। জি, আব্দুল নূন তুষার তথ্য উপদেষ্টা এও বলেছেন প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র 2জন। ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। আমরা 2জন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারে সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে। সরকারে আরো বেশি ছাত্র প্রতিনিধির প্রয়োজন আপনি দেখেন কিনা? সরকারে যদি আরো বেশি ছাত্র প্রতিনিধি দরকারি থাকে, তাহলে একজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন কেন? উনি থাকলে তো একজন বেশি থাকতো। তো উনি তো ভিক্ষা কমিয়ে দিয়ে বের হয়ে গেলেন এবং বের হয়ে রাজনৈতিক দল গঠন করলেন। যদি বেশি বেশি ছাত্রই দরকার থাকে, তাহলে তখনই কেন দাবি জানানো হলো না যে আরো ছাত্র প্রয়োজন আছে? এটি হচ্ছে একটি জায়গা। দ্বিতীয় জায়গাটি হচ্ছে ছাত্র সরাসরি হয়তো উপদেষ্টা পদে নাই, কিন্তু সকল উপদেষ্টার সঙ্গে 1-2জন করে ছাত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জনপ্রশাসন কমিশনের ছাত্র আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়তে 3জন ছাত্র, এবং ছাত্র তো মাত্র শেষ হয়েছে এমন প্রতিনিধি যুক্ত ছিলেন। রেড ক্রিসেন্টের মধ্যে তরুণ ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের প্রতিনিধিকে দেওয়া হয়েছে। আমরা অন্যান্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময় তদবিরকারী হিসেবে ছাত্রদেরকে দেখতে পাচ্ছি। ফলে ছাত্রদের যে অভিযোগটি করা হয়েছে যে ছাত্রদের প্রতিনিধিত্ব নাই, এর সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে ছাত্রদের প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা হবে। সিলেকশনের মাধ্যমে কেউ বেছে দেবে আর সেভাবেই ছাত্ররা চলে আসবেন? সকল ছাত্রদের প্রতিনিধিত্বকারী কি শুধুমাত্র এনসিপি? তুষার, বাকি উপদেষ্টারা তো এভাবেই এসেছেন, যারা বিদেশ থেকে এখানে বিভিন্ন দায়িত্ব নিয়ে এসেছেন নীতি নির্ধারণী পর্যায়ে, তারা তো সিলেকশনে এসেছেন। ছাত্রদের সিলেকশনে আসতে সমস্যা কি? না, সিলেকশনই যদি সবাই আসতে থাকেন, তাহলে কোটা আর মেধার মধ্যে যে লড়াইটি ছিল সেই লড়াইটি কিন্তু শেষ পর্যন্ত
পর্যবসিত হয়ে যাচ্ছে ব্যর্থতায়। কেননা সবাই সিলেক্টেড হবেন, এবং এই সিলেকশন কিভাবে হবে? সিলেকশন কি কোনো সিভির ভিত্তিতে হচ্ছে, কোনো যোগ্যতার ভিত্তিতে হচ্ছে, সিলেকশন কি কোনো অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে? আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। যদি তাই হতো তাহলে সিলেক্টেড পার্সন যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিংবা সিলেক্টেড পার্সন যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এরা তো সরাসরি এস্টাবলিশমেন্টের অংশ ছিলেন না। তাহলে তারা কি করে এই ধরনের অভিযোগের সম্মুখীন হলেন? এই ব্যাপারগুলিও তো স্বচ্ছতার বিরুদ্ধে। এই ব্যাপারগুলি তো অনেক ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। এবং উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে একটি জায়গা আছে, যে জায়গাটি আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নের উদ্রেক করে। আপনি একদম শেষে আমি যেটা দেখতে পাচ্ছি, একটি কথা আছে যে সমাধান বলা আছে পুরাতন বন্দোবস্তের সৈনিকদের অকার্যকর করে ফেলা। এই অকার্যকর করে ফেলাটা কি কোনো নির্দেশের মাধ্যমে করা হবে, নাকি ভোটের মাধ্যমে করা হবে? উনি আরেকটি কথা বলেছেন, অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি। যে অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি, কিন্তু বাংলাদেশের এখনো 70% লোক গ্রামে থাকেন, তাহলে কি বলতে হবে যে অভ্যুত্থান শুধু 30% লোকের মধ্যে হয়েছে, বাকি 70% লোকের মধ্যে অভ্যুত্থান ছড়িয়ে যায়নি, বা এর সঙ্গে সেই 70% লোকের কোনো সম্পর্ক নাই? উনি আরেকটি কথা বলেছেন, সেটি বলেছেন যে ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান এবং নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছে। মব ভায়োলেন্স কে সমর্থন দিয়ে সিভিল সোসাইটি গড়া সম্ভব? আমরা দেখেছি মব ভায়োলেন্স কে সমর্থন দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা আবেগের বহিঃপ্রকাশ। যদি মব ভায়োলেন্স কে আপনি সমর্থন দেন, তাহলে তো সিভিল সোসাইটি গড়তে সফলতা সম্ভব না। সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্সা নাই, কোনো হিস্সা নাই। কিংবা যারা এখানে আছেন তারাও কি একইভাবে জনতার প্রতিনিধিত্ব করতেন না? যদি সিলেক্টেড হয়ে 2 জন ছাত্র জনতার প্রতিনিধি হন, তাহলে সিলেক্টেড হয়ে বাকি উপদেষ্টারাও জনতার প্রতিনিধি। শুধু কেন ছাত্ররাই নিজেদেরকে জনতার প্রতিনিধি ভাবছেন, বাকি উপদেষ্টারা কি জনতার প্রতিনিধি না? এবং আরো একটি বিষয় তিনি বলেছেন, ছাত্ররা কয়েকটি দল হয়ে যায়, তারা এখন বিভক্ত। এই কয়েকটি দল তো তাদেরকে কেউ তৈরি করতে বলে নাই, তারা নিজেরাই দল তৈরি করেছেন।